সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ আজ। মুজদালিফা থেকে জামারায় হাজিরা। প্রতীকী শয়তানকে নিক্ষেপ, মিনায় দেবেন পশু কোরবানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে সৌদি আরবের পর্যটন খাতের আয়। 2023 সালে দেশটির পর্যটন খাতে আয় বেড়েছে 32%। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 4.5 লাখ, যা আগের বছরগুলোর তুলনায় 24% বেশি। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ। সৌদি আরবের পর্যটন খাত থেকে গত বছর আয় বেড়েছে 32% পর্যন্ত। শুধু এই খাত থেকেই 118.4 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে দেশটি। সম্প্রতি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, সৌদির অর্থনীতির 11.5% আয় আসছে পর্যটন খাত থেকে। আগের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 30% পর্যন্ত। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 4.5 লাখ, যা আগের বছরগুলোর তুলনায় 24% বেশি। WTTCর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সৌদির জিডিপিতে পর্যটন খাতের অবদান অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেশটির পর্যটন ব্যবসা যেভাবে সম্প্রসারিত হচ্ছে, তাতে ভবিষ্যতে এটিই হয়ে উঠবে প্রধান অর্থনৈতিক খাত। এখানেই শেষ নয়, সৌদিতে ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটকদের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে 57% পর্যন্ত। বেড়েছে অভ্যন্তরীণ পর্যটকদের ব্যয়ও। পর্যটন খাত থেকে সৌদির বর্তমান আয় 444.3 বিলিয়ন সৌদি রিয়াল। WTTর ধারণা 2034 সালের মধ্যে পর্যটন খাতের এই আয় গিয়ে দাঁড়াবে 836.1 বিলিয়ন সৌদি রিয়ালে। মৌসুমী সাথী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার ভোর থেকেই কুয়েতের বিভিন্ন অঞ্চলের মসজিদে ঈদের নামাজ আদায় করতে উপস্থিত হন মুসল্লিরা। এ সময় আরবি ভাষার পাশাপাশি ইংরেজি, হিন্দি, তেলেগু, উর্দু ও বাংলা সহ বিভিন্ন ভাষায় খুতবা পাঠ করা হয়। এবার দেশটির প্রায় 20টি স্থানে একই সঙ্গে ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর পশু কুরবানির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ছুটে যান। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ বাড়াতে সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। শনিবার শুরু হয়েছে দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলন। তবে এতে অংশ নেয়নি রাশিয়ার মিত্র চীন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান সহ বিশ্বের 90টি দেশের নেতারা যোগ দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্মেলনে অংশ নিয়েছেন। চীন কেন অংশ নেয়নি সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। বেজিং অংশ না নেয়ায় পুরো বিশ্ব থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা পশ্চিমা নেতারা করেছিলেন তা অনেকটাই ম্লান হয়ে গেছে। এদিকে রাশিয়া এই ইউক্রেন সম্মেলনকে নিরর্থক বলে প্রত্যাখ্যান করেছে। ক্যান্সারে আক্রান্ত হবার পর শনিবার প্রথম জনসমক্ষে এলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন। রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে দেখা যায় তাকে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় আরও কয়েক মাস চিকিৎসা চলবে তার। তাই নিয়মিত সব অনুষ্ঠানে এখনই যোগ দিতে পারবেন না তিনি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে শনিবার আয়োজিত হয় বার্ষিক সামরিক কুচকাওয়াজ। তবে সবকিছু ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন। গণমাধ্যমের ক্যামেরা যেন তাকেই তাক করেছিল। এর পেছনে অবশ্য কারণও আছে। সবশেষ তাকে গত ডিসেম্বরে জনসমক্ষে দেখা গিয়েছিল। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। মধ্য লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে 3 সন্তানকে সঙ্গে নিয়ে যোগ দেন কেট। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। 3 সন্তানকে নিয়ে কুচকাওয়াজ উপভোগ করতে দেখা যায় তাকে। পরে রাজা তৃতীয় চার্লস, প্রিন্স উইলিয়াম সহ রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে কেট প্রাসাদের ব্যালকনি থেকে ফ্লাই পাস্ট উপভোগ করেন এবং জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। রাজকীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বড় এ বার্ষিক কুচকাওয়াজ দেখতে হাজার হাজার মানুষ বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন। তারা কেট মিডলটনকে এক ঝলক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেট সুস্থ হচ্ছেন দেখে স্বস্তি প্রকাশ করেন তার শুভাকাঙ্ক্ষীরা। রাজা তৃতীয় চার্লসও ক্যান্সারে আক্রান্ত, তারও চিকিৎসা চলছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
প্রচণ্ড দাবদাহে পুড়ছে ভারতের উত্তরাঞ্চল। উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে তাপপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। একই অবস্থা চণ্ডীগড়েও। শনিবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 46 ডিগ্রি সেলসিয়াস। রাস্তার ধারের গাছগুলোকে পানি দেওয়া হচ্ছে। একটু স্বস্তি পেতে ঠান্ডা পানিও পান করছেন অনেকে। বাইরে বের হলেই কাপড় দিয়ে মুখ ও মাথা ঢেকে রাখছে মানুষ। বেশ কিছু স্থানে ফাঁকা পড়ে আছে শিশুদের খেলার মাঠ। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। শনিবার ভারতের উত্তরাঞ্চলে এভাবেই প্রচণ্ড গরমে হাঁসফাঁস করেছেন বাসিন্দারা। এদিন দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 46 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশটির আরেক শহর চণ্ডীগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 45 ডিগ্রি। গরমের তীব্রতায় ভুগছে পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান সহ দেশটির বেশ কিছু অঞ্চল। এমন গরমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিশুরা খেলতে বাইরে যেতে পারছে না, তাই চিন্তায় অভিভাবকরা। আগের কয়েক বছরের তুলনায় এবছর সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী হচ্ছে গোটা দক্ষিণ এশিয়া। জলবায়ু পরিবর্তনের প্রভাবই এ পরিস্থিতি বলে জানায় আবহাওয়া বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। হজের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আমার পেছনে যে জনসমুদ্র দেখা যাচ্ছে, এই জনসমুদ্রের লক্ষ্য কিন্তু এখন একটাই, সেটা হচ্ছে এখন সকলে মিলে ছুটছেন প্রতীকী যে জামারা, সেই জামারা লক্ষ্য করে, অর্থাৎ জামারা যেটাকে আমরা প্রতীকী শয়তান বলি, সেই শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করার জন্য এই যে জনসমুদ্র, সেটা কিন্তু শুরু হয়েছে বলতে পারি আমরা একেবারে স্থানীয় সময় ভোরে, অর্থাৎ সূর্য উদয়ের পরপরই। সারা রাত্রি তারা এই মুসল্লিরা, অর্থাৎ এই হাজিরা যারা মুজদালিফার খোলা আকাশের নিচে অবস্থান করেছিলেন, তারা কিন্তু এখন ছুটে চলছেন একেবারে নির্দিষ্ট যে অভিষ্ট লক্ষ্য আছে, অর্থাৎ জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এবং কঙ্কর নিক্ষেপের পর আজকের, অর্থাৎ পবিত্র হজের তৃতীয়, অর্থাৎ যে কাজগুলো আছে আজকে 10ই জিলহজের, এই 10ই জিলহজের যে কাজগুলো আছে এগুলো একে একে সম্পাদনের জন্য আমরা যেমনটি জানি যে আজকের দিনে মূলত যে কাজগুলো হাজিরা করবেন তার মধ্যে অন্যতম জামারায় গিয়ে, অর্থাৎ জামারা আকাবা যেই বড় জামারা আছে সেটাকে লক্ষ্য করে একে একে 60টি করে কঙ্কর নিক্ষেপ করা শেষ করে হাজিরা কিন্তু আজকের দিনের মধ্যেই তাদের যেই মাথা মুন্ডন এবং পশু কোরবানি সেটি কিন্তু করবেন। অর্থাৎ পশু কোরবানির মাধ্যমে কিন্তু তারা মূলত তাদের যে মনের পশু সেটিকে কোরবানি করবেন। এর পাশাপাশি তারা কিন্তু আজকের একই দিনে তারা হারাম শরীফে, অর্থাৎ পবিত্র মক্কায় গিয়ে যে হজের তাওয়াফ এবং সাই করতে হয় সেটি কিন্তু আজকে সম্পন্ন করবে। অর্থাৎ আজকে সারাটা দিনেই কিন্তু হাজিদের একেবারে ব্যস্ততম দিন, যেহেতু গত দুদিন তাদের একরকম কেটেছে, আর আজকের দিবসটি কিন্তু তাদের অন্যান্য দিনের চাইতেও বেশি কাজ এবং বেশি কষ্ট। সেই হিসাবে হাজিরা কিন্তু আসলে চেষ্টা করছে তাদের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার জন্য, এবং তারা কিন্তু প্রতিনিয়ত মুখে যে তালবিয়া উচ্চারণ করতে হয় সেই তালবিয়া উচ্চারণের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছেন কদমে কদমে। এখন দেখা যাচ্ছে যে এই পরিবেশ, সেই পরিবেশ, অর্থাৎ একেবারে এত ধীর গতিতে তাদের যাওয়া হচ্ছে, অর্থাৎ এতটাই জনসমুদ্র এবং এতটাই ইয়ে হয়ে গেছে। আমরা আসলে যেমনটি দেখছি, পুরো যেদিকে তাকাই সেদিকে কিন্তু আসলে লক্ষ লক্ষ যে লোক আছে সেই লোকারণ্য, অর্থাৎ সব লোক কিন্তু এখন মিনা হয়ে এখন জামারায় উদ্দেশ্যে রওনা করছেন, এবং জামারায় গিয়ে কিন্তু প্রথম কাজ যেটি করবেন সেটি হলো কঙ্কর নিক্ষেপ করা। সেই কাজটি কিন্তু তারা সম্পাদন করবেন। ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তারা ইতিমধ্যে জামারার যেই আকাবা, অর্থাৎ বড় জামারার প্রতীকী শয়তানকে লক্ষ্য করে যে কঙ্কর নিক্ষেপ সেটি সম্পন্ন করেছেন, এবং সেটি সম্পন্ন করেই কিন্তু অনেকে যেই মাথা মুন্ডন করার কাজ সেটি কিন্তু করছেন। এর বাইরে অনেকেই কিন্তু যারা মক্কা, অর্থাৎ বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয়ে গেছে, তারা কিন্তু মক্কা পর্যন্ত পৌঁছে গেছেন, এবং সেখানে কিন্তু হজের যে তাওয়াফ সেই তাওয়াফে অংশ নেওয়া শুরু করেছেন। এবং বলা চলে কিন্তু আজকে বিশেষ করে ঈদের দিন সৌদি আরবে যারা এই মুহূর্তে পবিত্র হজ পালন করছেন তাদের অনেকেই কিন্তু ঈদের শুভেচ্ছা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক মাধ্যমেই জানিয়েছেন, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলে বলা চলে যে আজকে হজের মধ্যে থাকলেও তারা কিন্তু এখান থেকে হজের পাশাপাশি তাদের দেশে থাকা স্বজনদেরকে সৌদি আরবে তাদের যেই ঈদের দিন এবং পবিত্র হজ পালনের যে বাকি কাজগুলো আছে এগুলোর পাশাপাশি তাদের এক ধরনের ধন্যবাদও জানানো হচ্ছে। আমরা যেমনটি দেখি আসলে প্রতি বছর যেই পরিমাণ লোক হজে আসে তাদেরকে যেই পরিমাণ কষ্ট করতে হয় সেই একই ধারাবাহিক
ধারাবাহিকতায় কিন্তু এই বছরও হাজিরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করছেন এবং ক্ষেত্র বিশেষে বলা চলে এই বছর অন্যান্য বছর চাইতে একটু তাপমাত্রার বেশি থাকার কারণে হাজিরা কিন্তু গরমের কষ্টটা একটু বেশি পাচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু তাদের মুখে এক ধরনের তৃপ্তি লক্ষ্য করা গেছে যে তারা এই হজে এসেছেন এবং হজের কাজগুলো কিন্তু একে একে সুসম্পন্ন করতে পারছেন এবং প্রত্যেকটি কাজ শেষ করেই কিন্তু তারা বলা চলে যে পরবর্তী যে কাজটি করতে হয় সেই কাজের জন্য কাজগুলি শুরু করছেন। তো এক হিসেবে বলা চলে যে আসলে এই বছর হজে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি, তার মধ্যে বাংলাদেশ থেকে এসেছেন 85,257 জন মুসল্লি। তারাও কিন্তু সবাই নিজ নিজ অবস্থান থেকে পবিত্র হজের যেই ধারাবাহিক কার্যক্রম সেই কার্যক্রমগুলো শেষ করছেন। আমরা আসলে হাজিদের বিভিন্ন দিক থেকে খোঁজখবর নিয়েছি এবং খোঁজখবর নিয়ে জানতে পেরেছি কিছু বয়স্ক যারা আছেন তারা ওই প্রতিবারের মতো একই ধরনের স্বাভাবিক অসুস্থতা এবং স্বাভাবিকভাবে তাদের যেই পরিমাণ কষ্ট করতে হয় সেই কষ্ট স্বীকার করতে না পেরে কিছুটা অসুস্থতা অনুভব করছেন। তারপরেও দেখা যাচ্ছে তাদের মনের ভিতরে এই ধরনের কোনো চাপ অনুভব করছে না যে তারা আসলে হজে যেহেতু আসছেন কষ্ট করার জন্য আসছেন এবং হজের এই স্বাভাবিক কার্যক্রম হিসেবে কিন্তু তারা এই কষ্টটা করবেন এবং এই কষ্টটা করেই কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। বলা চলে যে আসলে হজের যে সার্বিক ব্যবস্থাপনা এটি অন্যান্য বছর চাইতে এই বছর অত্যন্ত ভালো এবং চমৎকার হয়েছে। এর পাশাপাশি আমরা যেমনটি দেখি আসলে সৌদি আরবের সবখানেই অর্থাৎ হজের যে স্থানগুলো আছে এই স্থানগুলোকে একেবারে বলা চলে খুব কঠোর এবং নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে। সব মিলে বলা চলে যে হজের সার্বিক পরিস্থিতি ভালোই এবং এই ছিল আমার কাছে আসলে হজ নিয়ে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সৌদি আরবের মিনায়। এবার বিশ্বকাপের খবর। সুপার 8 নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস ছিল টাইগাররা। দলের 2-1 রানের মধ্যে না থাকলেও তাদের পাশেই আছে দলের সবাই। নেপাল ম্যাচে তারা রানে ফিরবেন বলে বিশ্বাস পেসার তানজিম সাকিবের। এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় নেপাল। আর্নেসভিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আর্নেসভিল স্টেডিয়ামে তখনও আগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের রেস্ট কাটেনি। সকাল সকাল মাঠে হাজির বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে ম্যাচটা ফ্লাড লাইটে হলেও টাইগারদের অনুশীলন সেশন কেন সকালে সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না সাকিব, মাহমুদুল্লাহ, তাসকিন ও লিটন। গেল ম্যাচে 7 বলে 14 রানের ক্যামিও খেলা জাকের আলী অনেককে নিয়ে বেশ কিছুটা সময় কথা বললেন হেড কোচ হাথুরু সিংহে। নেপালের বিপক্ষে ম্যাচে তার কাছে কি চাওয়া সেটাই হয়তো বলে দিয়েছেন কোচ। অবশ্য জাকের হৃদয়টা পারলেও অনেকেই নিজেদের কাজটা ঠিক মতো করতে পারছেন না। বিশেষ করে বলতে হয় লিটন শান্তর কথা। তারপরও টিমমেট কোচিং স্টাফদের পাশেই পাচ্ছেন তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজেরা 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস। এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না একদিন ও খেলে দেবে, একদিন আমি খেলে দেবে, এরকম। সো আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আসলে। নেপালকে নিয়ে হয়তো 2 দিন আগেও খুব বেশি চিন্তার কিছু ছিল না, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বড়সড় পরিবর্তন এসেছে সেই ধারণায়। অনুশীলনে বাংলাদেশের সিরিয়াসনেস থেকেই যা স্পষ্ট ছিল। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো। ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারের পর অনুশীলন করেনি নেপাল। সংবাদ সম্মেলনে আসা দলের কোচও তখনও ভুলতে পারেননি ম্যাচটা। নিজের দল নিয়ে গর্বিত কোচ শেষটা করতে চান জয় দিয়ে। টি-20তে 2 দলের একবারই দেখা হয়েছে, সেটাও 10 বছর আগে চট্টগ্রামে। বাংলাদেশ সুপার 8-এ 1 পা দিয়েই রেখেছে, তারপরও রয়ে গেছে কিছু যদি কিন্তু। তবে নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোনো সমীকরণের মারপ্যাচ ছাড়াই টাইগাররা পা রাখবে সুপার 8-এ। তাকিয়ে থাকতে হবে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকেও। শান্তরাও নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আর্নেসভিল স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে নতুন উইকেট। আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে উইকেটটি হবে ব্যাটিং সহায়ক। সবশেষ ম্যাচে স্পিনারদের আধিপত্য থাকলেও হয়তো তেমন কিছু দেখা যাবে না পরের ম্যাচে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট।
সেন্ট ভিনসেন্টের আর্নেসভিল স্টেডিয়ামে পা রেখেই সরাসরি উইকেট দেখতে চলে গেলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা বলেছেন পিচ কিউরেটরের সঙ্গেও। কিছুটা সময় নিয়ে দেখলেন বাংলাদেশ নেপাল ম্যাচের উইকেট। ধারণা নিয়েছেন কেমন আচরণ হতে পারে মহা গুরুত্বপূর্ণ ম্যাচটার 22 গজের। এরপর নিজের সহকর্মীদের সঙ্গে সলা পরামর্শ করে নিলেন লঙ্কান মাস্টারমাইন্ড। আগের 2 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আলাদা 2 পিচে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে তাই আবারও আলোচনায় উইকেট, কারণ ফ্লাড লাইটের আলোতে বাংলাদেশ নেপাল ম্যাচটা হবে নতুন এক পিচে। প্রোটিয়া নেপাল ম্যাচে স্পষ্ট আধিপত্য ছিল স্পিনারদের। 14 উইকেটের 13টাই নেন স্পিনাররা। অবশ্য বিশ্বকাপে এখন পর্যন্ত বোলিংটাই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে। প্রতিটি ম্যাচেই বোলারদের পারফরমেন্স ছিল প্রশংসা পাবার মতো। অন্য দলের সঙ্গে ব্যবধানটাও গড়ে দিয়েছেন তারাই। পেসারদের পাশাপাশি ঋষাদের লেগ স্পিন যোগ করেছে ভেরিয়েশন। বিশ্বকাপে 3 ম্যাচে 12.5 গড়ে যিনি এখন পর্যন্ত নিয়েছেন 7 উইকেট। বিশ্বকাপে এখন পর্যন্ত অধিকাংশ ম্যাচই হয়েছে লো স্কোরিং, যা নিয়ে বেশ সমালোচিত আইসিসি। আর্নেসভিলে এই জন্যই হয়তো বাংলাদেশ নেপাল ম্যাচে ভিন্ন উইকেট ব্যবহার করতে যাচ্ছে আয়োজকরা। আগের ম্যাচের তুলনায় যেখানে কিছুটা হলেও রানের দেখা পাওয়া যাবে, অন্তত তানজিম সাকিবের কথায় তারই আভাস। যদি সেম উইকেটে খেলা হয়তো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাটল স্পিন, কিন্তু আমরা খেলতেছি টোটালি ডিফারেন্ট একটা উইকেট, ফ্রেশ একটা উইকেট। উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ হোক কিংবা যুক্তরাষ্ট্র, চলতি বিশ্বকাপে উইকেট যেন বড় এক ধাঁধার নাম। এই আর্নেসভিল স্টেডিয়ামেও যে 2টো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, দুটোতেই উইকেট আচরণ করেছে ভিন্নভাবে। বাংলাদেশ নেপাল ম্যাচটাও অনুষ্ঠিত হবে নতুন একটা উইকেটে এবং খেলাটা হবে রাতের আলোতে, যার কারণে নেপালের বিপক্ষে একাদশ সাজাতে কিছুটা কৌশলী হতেই হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। আর্নেসভিল স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সময় সংবাদের সঙ্গে থাকবেন তানভীর হাসান। ধন্যবাদ ইমা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।